আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনাম। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু, সরকারের উন্নয়নে ভূমিকা রাখতে চান প্রত্যাশীরা। টিআইবির পর্যবেক্ষণে একাদশ জাতীয় নির্বাচনে 50 আসনের 41টিতে জাল ভোটের অভিযোগ, নানা কারণে নির্বাচন ত্রুটিপূর্ণ মন্তব্য। রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রী সংলাপের কথা বলেননি দাবি কাদেরের, নির্বাচনে অনিয়মের অভিযোগে ক্ষমা চাইতে বলল বিএনপি। এবং রাজশাহী কিংসকে হারিয়ে বিপিএল 6-এ প্রথম জয় খুলনা টাইটান্সের, হোম ভেন্যুতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি সিলেট সিক্সার্স। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে জাপানের সমুদ্রের নিচে অ্যাকুরিয়ামের খবর। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছে বিস্তারিত আয়োজনে। একাদশ জাতীয় সংসদে 43টি সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। ফর্ম সংগ্রহ করে মনোনয়ন প্রত্যাশীরা বলেছেন, সংসদ সদস্য হয়ে তারা বর্তমান সরকারের উন্নয়নে ভূমিকা রাখতে চান। প্রথম দিন 600-রও বেশি ফর্ম বিক্রি হয়েছে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। এবারের সংসদে মোট সংসদীয় আসনের ভাগযোগে আওয়ামী লীগ সংরক্ষিত নারী আসন পাচ্ছে 43। সেই আসনগুলোতে দলীয় মনোনয়ন চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে দলটি। মঙ্গলবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন প্রত্যাশীদের হাতে ফর্ম তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। আমার মেয়েদের জন্য কাজ করার জন্য, সমাজের জন্য কাজ করার জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে আহ্বান রাখবো, অনুরোধ রাখবো যে এই জায়গাটিতে তিনি যদি আমাকে মনোনয়ন দেন। চলচ্চিত্র যে আমি উদাহরণ রেখেছি, আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে অনেক বড় পদ দেন, আমি ইনশাল্লাহ সততার সাথে মানুষের কল্যাণে, মানুষের পাশে দাঁড়িয়ে। জননেত্রী শেখ হাসিনা নারীদের যে উন্নয়নের জন্য যে প্রকল্পগুলি হাতে নিয়েছেন সেইগুলি বাস্তবায়ন করা। আমি চাই যে আমি সংসদ সদস্য হিসেবে যদি দায়িত্ব পাই, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব। অনগ্রসর যে নারী সমাজ আছে তাদের উন্নয়নে, তাদের শিক্ষা, কর্ম, তাদের সামাজিক অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করতে। যেহেতু আমি নতুন প্রজন্মের একজন, নতুন প্রজন্ম যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে তার জন্য আমি অনেক কাজ করার আমার অনেক বেশি ইচ্ছে। মনোনয়ন প্রত্যাশীদের অনেকেই কাজ করতে চান দেশের জন্য, কেউ বা নিজ এলাকার উন্নয়নে, আবার অনেকে চান রাজনৈতিক ত্যাগের মূল্যায়ন। সকল দুর্নীতি এবং ঊর্ধ্বে থেকে সততা দিয়ে আমি দিনাজপুরবাসীর সেবা করতে চাই এবং নারী ও শিশুদের নিয়ে কাজ করতে চাই। সমস্ত সিদ্ধান্তের মূল জায়গায় হচ্ছে আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা। পঞ্চগড় একেবারে সর্বোত্তরের একটি জেলা শহর, যেটি একটি সম্ভাবনাময় পর্যটন নগরী হিসেবে ঘোষিত হয়েছে। এখানে অনেকগুলো কাজ আছে যেগুলো শুধুমাত্র নারীদেরকে নিয়ে করার একটি বিষয় আছে। আমি জননেত্রী শেখ হাসিনার একজন দীর্ঘদিনের পরীক্ষিত কর্মী হিসেবে রাজপথে আছি। আশাবাদী আমার নেত্রী আমাকে মূল্যায়ন করবেন, আর না করলেও আমি রাস্তায় আছি, ইনশাল্লাহ থাকবো। যে দলের দুঃসময় ত্যাগী নেত্রীদের মূল্যায়ন করবেন, সেই হিসাবে আমি আশা করি যে অবশ্যই আপা যদি আমাদের এই সুযোগটা করে দেন। রাজপথে ছিলাম, রাজপথেই আছি, দল ক্ষমতায় এসছে কিন্তু আমাদের কেউ দেখেনি। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিতরণ ও জমা 18 জানুয়ারি পর্যন্ত চলবে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। গবেষণা প্রতিবেদন তুলে ধরে সংবাদ সম্মেলনে সংস্থাটি বলছে, এ ধরনের নির্বাচন গণতন্ত্রের জন্য ইতিবাচক নয়। মোস্তফা মল্লিকের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া পর্যালোচনা বিষয়ে গবেষণা প্রতিবেদন উপস্থাপনে টিআইবির সংবাদ সম্মেলন। এতে জানানো হয়, গবেষণায় জাতীয় সংসদের 300 আসনের মধ্যে 50টি আসনে তথ্য উপাত্ত সংগ্রহ করেছে সংস্থাটি। এই 50টির মধ্যে 42 দেওয়া হয়েছে।
নির্বাচনের আগের রাতে ব্যালটে মূলক বলা যেতে পারে। তার কারণ হচ্ছে যে প্রার্থিতা ছিল দলের, সবগুলো দলের, কিন্তু সবগুলো দলের সমান প্রচারণা ছিল না। বিশেষ করে ভোটারদেরও সমান, তাদের অধিকার অনুযায়ী, তাদের প্রত্যাশা অনুযায়ী ভোট দেওয়ার মতো সমান সুযোগ ছিল না। বুথ দখল করে প্রকাশ্যে সিল মারা, জোর করে নির্দিষ্ট মার্কায় ভোট দিতে বাধ্য করা, ভোট শুরু হওয়ার আগেই ব্যালট পেপারে ভর্তি বাক্স দেখা যায় কোথাও কোথাও, ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই ব্যালট পেপার শেষ হয়ে যায় কোথাও কোথাও। নির্বাচনের প্রত্যাশিত যে নিরপেক্ষ, নির্বাচন কমিশনের যে প্রত্যাশিত নিরপেক্ষ ভূমিকা, সেটি পালনে ব্যাপক ব্যর্থতা দেখা গেছে। গণতন্ত্রের জন্য এমন নির্বাচন কি উদাহরণ তৈরি করে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দিয়েছে টিআইবি। গণতন্ত্রের জন্য এই উদাহরণই থাকে যে যেখানটায় সবার সমান সুযোগ থাকে না, সেখানে নির্বাচনটা বিতর্কিত হয়ে গেলে একটা সংশয় থেকেই যায় যে যারা আমাদের নির্বাচিত প্রতিনিধি হয়ে গেলেন তারা আমাদের কতখানি প্রতিনিধিত্ব করবেন। পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের সুপারিশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী সংলাপ হবে এমন কথা তিনি বলেননি। প্রভাবশালী দেশগুলোর মধ্যে এরই মধ্যে নতুন সরকারের সঙ্গে কাজ করা শুরু করেছে বলে সংলাপের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। রিপোর্টে জানিয়েছেন কাজী এমদাদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয় উদযাপনে আওয়ামী লীগের 19 জানুয়ারির সমাবেশ ঘিরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রস্তুতি সভা অংশ নেন ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা। আমাদের প্রিয় নেত্রী জাতির পিতার কন্যা নেতৃত্বে যেভাবে বিপুল ভোটে আমরা বিজয় লাভ করেছি, সেই উপলক্ষে আগামী 19 তারিখে 19 জানুয়ারিতে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। আমাদের প্রিয় নেত্রী সেখানে উপস্থিত থাকবেন। লক্ষাধিক জনতা নিয়ে আমরা সেই দিন উপস্থিত হব। আমরা আবারও প্রমাণ করব বাংলাদেশ আওয়ামী লীগ একটি শক্তিশালী দল। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের জনপ্রিয় দল। শেখ হাসিনার নেতৃত্বে আমরা অধম্য গতিতে বাংলাদেশ যে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তারই সফলতার দিকে আমরা প্রমাণ করেই আবার আমরা এগিয়ে যাব। সমাবেশ সফল করতে তারা নিজেদের প্রস্তুতির কথা জানান। দলের নেতাদের হয়রানি করা হচ্ছে বলে বিএনপির মহাসচিবের বক্তব্যের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখানে কায়েমি মামলা বলে আমরা কিছু আমাদের অভিযান নেই। আমরা সুনির্দিষ্ট অভিযোগের মাধ্যমে আমরা মানে যারা আসামি কিংবা যারা অন্যায় করেছেন তাদেরকে আমরা আইনি ব্যবস্থা নিয়েছি এবং যে সমস্ত মামলা হয়েছে সেই মামলা ইনকোয়ারির পরে যদি প্রমাণিত হয় সেই মানে সেই কোনো দোষ নির্দোষ, তাহলে সেই ব্যবস্থা বিচার করবে। নির্বাচন পরবর্তী রাজনীতিতে হঠাৎ করেই আবারও সংলাপ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য আলোচনায় আসে। কি নিয়ে সংলাপ হবে এমন আলোচনা যখন চলছে, তখন নিজের বক্তব্যকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি ওবায়দুল কাদেরের। যে নির্বাচনের ক্রেডিবিলিটি নিয়ে কোনো প্রকার প্রশ্ন কোনো দেশ করে না, সেখানে কেন এ নিয়ে প্রশ্ন উঠছে আমি জানি না। এসব নিউজ প্লিজ আমি সাংবাদিক বন্ধুদের কাছে বলবো, প্রধানমন্ত্রী একবারও সংলাপের কথা বলেন না। আমি বলেছি আমন্ত্রণ জানাবেন, আমি তো সংলাপের কথা বলি। আসন্ন উপজেলা নির্বাচন দলীয় প্রতীকে হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কাজী এমদাদ, চ্যানেল আই, ঢাকা। নির্বাচনে ভোট ডাকাতি সহ নানা অনিয়মের অভিযোগ এনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ক্ষমা চাইতে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত যুবদল কর্মী ফয়সাল হোসেনকে দেখতে গিয়ে তিনি বলেন, এ নির্বাচন বাতিলের এজেন্ডা না থাকলে সংলাপ হবে না। এটি ঐক্যফ্রন্ট ও বিএনপি সিদ্ধান্ত বলেও জানান তিনি। বলেন, নির্বাচন পোস্টার লাগানোর কারণে ওই যুবদল কর্মীকে ছুরিকাঘাত করা হয়েছে। এত বড় একটা চুরি করেছে, ওই চুরির সামাল দিতে পারছে না আর কি, মাথা প্রবলেম হচ্ছে। কাদের সাহেবকে গিয়ে বলেন প্রথমেই স্টেডিয়ামে গিয়ে জাতির কাছে মাপ চাইতে। প্রতারণা করেছেন, জাতিকে বঞ্চিত করেছেন, এইটা যেন তারা স্টেডিয়ামে গিয়ে মাপ চান। তারপর অন্যান্য জাতি দল মৎস্যকরের সঙ্গে আলোচনা করার একটা পথ তৈরি হবে। বাংলাদেশের প্রধান উন্নয়ন ক্ষেত্র রূপকল্প 2021 বাস্তবায়নে পাশে থাকবে জাপান।
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে সফররত জাপানের অর্থনৈতিক পুনর্জাগরণ বিষয়ক মন্ত্রী তোশিমিৎসু মোটেগি জানিয়েছেন, তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী তার দেশ। এ সময় সকলের অংশগ্রহণে নির্বাচনে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মোটেগি আশা করেন এই মেয়াদে দুদেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে। জাপানের মন্ত্রীকে বাংলাদেশে স্বাগত জানিয়ে শেখ হাসিনা আইটি পার্কগুলোতে তথ্য প্রযুক্তির প্রশিক্ষণ এবং গভীর সমুদ্রে মৎস্য আহরণে জাপানকে সহযোগিতা প্রস্তাব করেন। বাংলাদেশ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সেবিকা নেওয়ার অনুরোধ জানালে জাপানি মন্ত্রী ইতিবাচক সাড়া দেন। ডাকসু নির্বাচনে স্নাতকোত্তর পর্যায়ের নিয়মিত শিক্ষার্থীরা প্রার্থী এবং ভোটার হওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচনে পরিবেশ সৃষ্টি হওয়া প্রসঙ্গে ছাত্রলীগ বলছে, মৌলবাদী ও সাম্প্রদায়িক সংগঠন ছাড়া কারোর সাথে সহাবস্থানের সমস্যা নেই, তবে অন্য সংগঠনগুলোর দাবি এখনও সহাবস্থান নিশ্চিত হয়নি। মনোয়ার হোসেন মান্নার সহযোগিতায় মাসরুর শাকিলা রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সরাসরি ভোটে নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু গঠনের বিধান থাকলেও গত ২৮ বছর ধরে ডাকসু কার্যকর নেই। অবশেষে হাইকোর্টের নির্দেশনার পর ৩১শে মার্চের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ডাকসুর গঠনতন্ত্র সংশোধন কমিটিও কাজ এগিয়েছে। তারাই ডাকসু নির্বাচনে ভোটার হবেন বা প্রার্থী হতে পারবেন যারা নিয়মিত শিক্ষার্থী হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং এই নিয়মিত শিক্ষার্থী বলতে আমরা বুঝাচ্ছি যে যারা ভর্তি পরীক্ষার মাধ্যমে অনার্স এবং মাস্টার্সে যারা অধ্যয়ন করেন এবং যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো না কোনো ছাত্রাবাসের সঙ্গে হয় তারা সেখানে আবাসিক কিংবা অনাবাসিক হিসেবে সংযুক্ত থাকেন, তারাই নিয়মিত ছাত্র হিসেবে পরিগণিত হবেন। ছাত্র সংগঠনগুলো ডাকসু নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে, তবে বেশিরভাগ সংগঠনের দাবি হল ও ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত হয়নি। সকল ছাত্র সংগঠনগুলো যখন বলবে বা আশ্বস্ত হবেন সহাবস্থান নিশ্চিত হয়েছে, এরপরেই যেন তফসিল ঘোষণা করা হয়। আমরা একটা বড় দাবি তুলেছি, যেহেতু হচ্ছে হলগুলোতে এখনো পর্যন্ত সহাবস্থান নিশ্চিত হয়নি, সেই ক্ষেত্রে আমরা বলেছি যে ভোট কেন্দ্রগুলো যেন হচ্ছে হল থেকে বের করে নিয়ে একাডেমিক ভবনগুলোতে নিয়ে আসে। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং হলগুলোতে ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার মতো একটা গণতান্ত্রিক পরিবেশ নেই। সেখানে আমরা মনে করি ক্ষমতাসীন ছাত্র সংগঠনের প্রচণ্ড একটা দখলদারিত্ব আছে। ছাত্রলীগের দাবি তারা কারো অবস্থানে বাধা দিচ্ছেন না, তবে মৌলবাদী ও সাম্প্রদায়িক সংগঠনগুলো যাতে তৎপর হতে না পারে তা নিয়ে সতর্ক তারা। আমাদের ছাত্রলীগের কোনো প্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠনে আমাদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে মৌলবাদ, সন্ত্রাসবাদী ধারার ছাত্র রাজনীতি এবং একাডেমিক ধারার বাইরে গিয়ে যারা যে রাজনৈতিক দর্শন রয়েছে তারাই আমাদের প্রতিদ্বন্দ্বী। এখানে আমরা সকল ছাত্র সংগঠনকে আমাদের বন্ধু মনে করি। সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা, দীর্ঘদিন পর ডাকসু নির্বাচন হলে তারা তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবেন। গত ২৮ বছর ধরে ডাকসু কার্যকর না থাকায় সাধারণ শিক্ষার্থীদের নির্বাচিত কোনো প্রতিনিধি ছিল না, যদিও ক্যাম্পাসে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন কার্যকর ছিল। সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা, ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবেন, যারা তাদের সমস্যাগুলো, বিভিন্ন অভিযোগগুলোর সমাধান করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মাসরুর শাকিল, চ্যানেল আই। এবারে ইউসিবি বিপিএল 2019। ইউসিবি বিপিএলে সিলেট পর্বে অবশেষে জয়ের দেখা পেল খুলনা টাইটান্স। রাজশাহীকে তারা 25 রানে হারিয়েছে। 5 ম্যাচে 1 জয়ে এখন তাদের পয়েন্ট 2। তবে পয়েন্ট টেবিলের শেষেই রয়েছে টাইটান্সরা। খুলনায় প্রথমে ব্যাটে করে রাজশাহীকে 129 রানের টার্গেট দেয়, জবাবে 103 রানে থেমে যায় রাজশাহীর ইনিংস। সাদি মাহমুদের রিপোর্ট। ইউসিবি বিপিএলে ঢাকা পর্বের 4 ম্যাচেই হার খুলনা টাইটান্সের। প্রথম থেকেই পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান, কিন্তু সিলেট পর্বের প্রথম ম্যাচে রাজশাহীকে হারিয়ে টুর্নামেন্টে ফিরে আসার আভাসই হয়তো দিয়ে রাখছে। লো স্কোরিং ম্যাচে শুরু থেকেই রাজশাহীকে চাপে রাখে খুলনা। 129 রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় 1 রানেই 1 উইকেট নেই রাজশাহীর।
তবে মিরাজের ব্যাটিং কিছুটা আশা জাগালেও সেটি আর স্থায়ী হয়নি। মিরাজ 23 রানে ফিরে যাওয়ার পর দলীয় 2 রান তুলতে আরও 2 উইকেট হারায় কিংসরা। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে কিংসরা। কোনো ব্যাটসম্যানই পার্টনারশিপ কিংবা ব্যক্তিগত স্কোর কোনোটিই বড় করতে পারেননি। ফল টুর্নামেন্টের তৃতীয় হার রাজশাহী কিংসের। আমরা প্রথমে 4টা হারছি, তো এখানে মানে একটা টিম অবশ্যই ব্যাকফুটে থাকার প্রেশারটা অনেক বেশি থাকে, তো সবাই আসলে ভেঙে পড়তে মানা করছে। তারপরে আমাদের যারা টিমমেট আছে তারাও অনেক হেল্পফুল। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে 128 রানেই থেমে যায় খুলনার ইনিংস। আরিফুল হক করেন সর্বোচ্চ 26 রান। সিলেটের উইকেট হয়তো ব্যাটিং সহায়ক হবে অনেকের এমন ভাবনা প্রমাণ করতে পারল না খুলনা রাজশাহীর প্রথম ম্যাচ। অবশেষে 4 ম্যাচ পর 5 নম্বর ম্যাচে এসে জয়ের দেখা পেল খুলনা টাইটান্স। প্রেস কনফারেন্সে এসে টাইটান্সরা শুনিয়েছেন নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাবার কথা, যা পরবর্তী ম্যাচগুলোতেও ধরে রাখতে চান তারা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাদি মাহমুদ, চ্যানেল আই। সিলেট ইউসিবি বিপিএল সিজন 6-এর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে হোস্ট সিলেট সিক্সার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস জিতে আগে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় ভিক্টোরিয়ান্স টিম, তবে শুরুতে উইকেট হারিয়ে বিপদে সিক্সার্স। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 7 উইকেটের বিনিময়ে 22 রান। নিজেদের ষষ্ঠ ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী কিংস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বুধবার দুপুর 1:30টায়। তবে ম্যাচের আগে ভিন্ন কিছু আয়োজন রয়েছে কিংস শিবিরে। চ্যানেল আইকে দেয়া সাক্ষাৎকারে রাজশাহী কিংসের প্রধান নির্বাহী তাহমিদ আজিজুল হক জানিয়েছেন, ঢাকার বিপক্ষে ম্যাচকে রাজশাহী কিংস সকল মায়ের জন্য উৎসর্গ করবে। সেই সঙ্গে রয়েছে আরও বেশ কিছু আয়োজন। আমাদের কালকের ম্যাচটা মায়েদের জন্য ডেডিকেট করব। এখানে আমরা কিছু অভিনব কিছু কার্যক্রম করব, সেটা আপনারা কালকেই দেখতে পারবেন। আসলে এই মুহূর্তে বললে সেই মজাটা আর থাকে না, বাট এতটুকু বলতে পারি যে আশা করি আপনাদের ভালো লাগবে। এই ধরনের আমার জানা মতে প্রথমবার যাই হতে যাচ্ছে সেটা প্রথমবার হতে যাচ্ছে, এবং প্রত্যেকটা মাই হয়তো বা কিছুটা হলেও তাদের হৃদয় স্পর্শ করতে পারবো আমরা। রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে নাগরিকদের সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ট্রাফিক পক্ষের উদ্বোধনীতে ঢাকার পুলিশ কমিশনার বলেছেন, ফুটপাত অবৈধ দখলমুক্ত করা এবং ইউবার ও পাঠাও সহ অ্যাপভিত্তিক পরিবহনকে নিয়ন্ত্রণের আওতায় আনা হবে। এনামুল কবির রূপমের রিপোর্ট। ট্রাফিক বিশৃঙ্খলার মধ্যে যানজটে পড়ে রাস্তাতেই নগরবাসীর অনেক কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। লোকবলের অভাবে পরিস্থিতি সামাল দেয়া যাচ্ছে না বলা হলেও লোকবল বাড়ানোর উদ্যোগও দেখা যায় না। যানজটে নগরবাসীর নাকাল অবস্থার মধ্যে ট্রাফিক শৃঙ্খলা ফেরানোর ঘোষণা দিয়ে মাঠে নামল পুলিশ। যোগ দিল রেড ক্রিসেন্টও। ট্রাফিক পক্ষ উদ্বোধন করে নাগরিকদের সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা যদি সবাই মিলে ট্রাফিক নিয়ম কানুনগুলি মানতে চেষ্টা করি এবং মেনে চলি, তাহলে আমাদের এই দুর্বিষহ যানজট কিন্তু অনেকটাই কমে যায়। ওভারব্রিজ, আন্ডারপাস ইউজ করা যে আমাদের জন্য নিতান্তই প্রয়োজন, আমাদের নিজেদের জন্য, সেটা আমরা বোঝাতে চেষ্টা করি। ঢাকার রাজপথে অবৈধভাবে চলা পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেন ঢাকার পুলিশ কমিশনার। আমি সকলের কাছে বিনীতভাবে আহ্বান জানাবো, দেশের সুনাগরিক হিসাবে আপনার ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, আমাদেরকে সহযোগিতা করেন। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা পেলে আমরা আমাদের সম্মানিত নগরবাসীদের এই ট্রাফিক ব্যবস্থা একটি সহনশীল পর্যায়ে আমরা নিয়ে যেতে পারব। ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে রাজধানীর পথে পথে 29টি চেকপোস্ট বসাবে পুলিশ। বিতরণ করবে সচেতনতামূলক প্রচারপত্র। 31শে জানুয়ারি পর্যন্ত চলবে ট্রাফিক শৃঙ্খলা পক্ষ। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। এবার সামিট আন্তর্জাতিক সংবাদ। ব্রেক্সিট নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে ভোট আজ। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে প্রধানমন্ত্রী থেরেসা মের প্রস্তাবিত চুক্তি নাকি বিকল্প কিছু সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন ব্রিটিশ এমপিরা। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 1টার দিকে ব্রেক্সিট নিয়ে ভোট গ্রহণ শুরু হবে। সাবরিনা হাসানের রিপোর্ট। ব্রেক্সিট নিয়ে প্রধানমন্ত্রী থেরেসা মের পরিকল্পনায় সম্মত হওয়া না হওয়া নিয়ে রায় দিতে প্রস্তুত ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা। টানা 5 দিনের বিতর্কের পর গুরুত্বপূর্ণ ভোটে নিজের পক্ষে ভোট দিতে কনজারভেটিভ পার্টির সদস্যদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। বিপক্ষ ভোট যুক্তরাজ্যের গণতন্ত্রকে হুমকির মুখে ঠেলে দেবে বলেও এমপিদের সতর্ক করেছেন তিনি।
তবে ভোটাভুটি এবং ব্রিটেনের পরবর্তী সময় নিয়ে কয়েক রকম মত দিয়েছেন বিশ্লেষকরা। বেশিরভাগের মতে এই ভোটে তেরেসা মের জয়ের সম্ভাবনা নেই, উল্টো তাকে বিকল্প পরিকল্পনায় সরে আসতে হতে পারে, এমনকি প্রধানমন্ত্রিত্ব হারাতে পারেন মে। সেক্ষেত্রে আরেকটি চুক্তির সম্ভাবনার কথাও বলছেন অনেকে। রয়েছে সাধারণ নির্বাচনের আভাসও। গুরুত্বপূর্ণ ভোটে অংশ নিতে সন্তান ভূমিষ্ঠের সময় পিছিয়ে দিয়েছেন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক। বাংলাদেশ সময় মঙ্গলবার মধ্যরাতে ভোট গ্রহণ শুরু হবে। সাবরিনা হাসান, চ্যানেল আই। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। জাপানের রাজধানী টোকিওর কাছে একটি মফস্বল শহরে সমুদ্রের তলদেশে ভ্রমণ পিয়াসুদের জন্য শৌখিন অ্যাকুয়ারিয়াম চালু হয়েছে। একটি অত্যাধুনিক শপিং মলের নিচে সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েকশো মিটার গভীরে ওই অ্যাকুয়ারিয়াম স্থাপন করা হয়েছে। প্রতিটিতে 240 টন পানির ধারণ ক্ষমতা সম্পন্ন 80টি অ্যাকুয়ারিয়ামে রয়েছে 750 প্রজাতি প্রায় 37,000 সামুদ্রিক মাছ, জেলিফিশ, সরীসৃপ, উভচর এবং স্তন্যপায়ী প্রাণী। অ্যাকুয়ারিয়ামের বাইরে রয়েছে হরেক রকমের সামুদ্রিক পাখি। শিশুসহ পর্যটকদের গভীর সমুদ্রের বৈচিত্র্যময় প্রাণী দেখার এই সুযোগ করে দিয়েছে স্থানীয় সানশাইন সিটি মলের টোকিও সানশাইন অ্যাকুয়ারিয়াম কর্তৃপক্ষ। এবার ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। সূচকের নিম্নমুখী প্রবণতার একদিন পর ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেন ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। গতকালের চেয়ে ডিএসসিএক্স সূচক 27 পয়েন্ট বেড়ে 5,863 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 344টি কোম্পানির 1,139 কোটি 31 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্য দিবসের চেয়ে 7 কোটি টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 159টির, কমেছে 147টির এবং অপরিবর্তিত রয়েছে 38টি কোম্পানি শেয়ারের দাম। এবারে আনোয়ার সিমেন্ট শিট কৃষি সংবাদ। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলরের চরপাড়ায় 3 ফসলি জমিতে বিনা অনুমতিতে ইটভাটা করেছে প্রভাবশালী একটি মহল। এতে ভোগান্তির পাশাপাশি হয়রানির শিকার হচ্ছেন ওই এলাকার মানুষ ও কৃষক। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ইট ভাটাটির নাম হিটলার। স্থানীয়রা বলছেন কাজকর্ম চলছে হিটলারি ধরনে। তাদের অভিযোগ, প্রশাসনের অনুমতি ছাড়া 3 ফসলি জমিতে ইটভাটাটি করা হয়েছে ইটভাটা আইন সম্পূর্ণ উপেক্ষা করে। ময়মনসিংহ শহরের কাছে বৈলরের চরপাড়ায় ভাটাটি করেছেন নিজামুদ্দিন সেলিম ও বজলুর রহমান সুজন। সরেজমিনে দেখা যায় 10 থেকে 15 একর ফসলি জমির আওতায় হিটলার নামে ইটভাটায় কাজ চলছে পুরোদমে। কৃষক জানান, মালিকপক্ষ প্রভাবশালী হওয়ায় ফসলি জমি হারিয়েও তারা কোনো পদক্ষেপ নিতে পারছেন না। বড় অসুবিধা হয়েছে আমাদের এই যে বন্ধের যে ধান, আমরা গরু বাছুর লইয়া বন্ধ যাইতাম, বন্ধতে ধান লইয়া উঠতাম, আমরা যে রাস্তাটা এই রাস্তাটা ফোড়াই তুলিয়া হয়ে গেছে, আমরা বন্ধ যাই জমি চাষ করে খাই। সারা আমগরে দুটা কলবন্ধ আঙ্গর, আঙ্গরে এটার লেগে খুব অসুবিধা আঙ্গর, ইটভাটায় আমরা চলার ফাইনাল না। ইটভাটার মালিকদের দাবি, প্রশাসনের অনুমতি নিয়েই ব্রিকফিল্ড করছেন তারা। ডিসি একটা পারমিশন দিছে যে কাগজপত্র পর্যালোচনা করা যাচ্ছে, কাগজপত্র সঠিক আছে এবং কি পরিবেশকে একটা কাগজ দেওয়ার বলছি। আমি যেটুকু আমি প্রক্রিয়াভাবে আমি কাজ চালাই দিতেছি। স্থানীয় কৃষি বিভাগ বলেছে, যেখানে ইটভাটা নির্মাণ করা হচ্ছে সেটি 3 ফসলি জমি। তাছাড়া ইটভাটা কর্তৃপক্ষ কোনো অনুমতিও নেয়নি। একটা অনুসন্ধান কমিটি আছে, এই কমিটির কাছে একটা এটা অনুসন্ধানের জন্য, তদন্তের জন্য একটা চিঠি প্রেরণ করা হয়। এই ধরনের কোনো চিঠিও এই হিটলার ব্রিক্সের নামে আসে নাই। এছাড়া উপজেলার এই কমিটি থেকে কোনো চারপত্র বা পত্র তাকে দেওয়া হয়নি। বেআইনিভাবে ইটভাটা করা হয়েছে জানিয়ে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, শিগগিরই আইনি পদক্ষেপ নেওয়া হবে। এখানে মোবাইল করতে গিয়ে আমরা চিমনিটা ভেঙে দিয়েছিলাম। পুনরায় আমরা জানতে পেরেছি পুনরায় তারা এটা করেছে। এবং এখানে আরেকটা বিষয় হলো, এটা কিন্তু 3 ফসলি জমি। এবং আমার কৃষি ডিপার্টমেন্ট থেকে যখন আমাকে জিজ্ঞেস করা হলো যে কী করবো, আমি বললাম এখানে কোনো লাইসেন্স দেওয়ার সুযোগ নাই, আমরা লাইসেন্স দিব না। বৈলরে হিটলার নামে ইটভাটাটি বন্ধের দাবি জানিয়েছে ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসী।
সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জানুয়ারিতে পরিযায়ী পাখির আনাগোনা কমে গেছে। মানুষের আনাগোনা বেড়ে যাওয়ায় পরিযায়ী পাখিরা বিরক্ত হচ্ছে বলে মনে করছে পাখি প্রেমী এবং বিশেষজ্ঞরা। উপযোগী পরিবেশ না থাকার কথাও বলছেন অনেকে। মেহেদি হাসান সবুজের ভিডিও চিত্রে জাহিদুজ্জামানের রিপোর্ট। মৌসুমের শুরুতে অক্টোবর-নভেম্বরে পাখি আসা শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। শুরুতেই এবার পরিযায়ীরা সংখ্যায় কম ছিল, তারপর যত দিন গেছে উড়ে গেছে অধিকাংশ। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে পরিবহন চত্বরের সাথের এবং MS হলের পেছনের লেক দুটিতে আছে অল্প সংখ্যক পরিযায়ী পাখি। এসব জলাশয়ের আশেপাশে মানুষের আনাগোনা এবং যানবাহনের শব্দে পরিযায়ীরা থাকছে না বলে মন্তব্য করেছেন পাখি প্রেমীরা। শব্দ তো ওরা করতে পারে না, শব্দের কারণে হয়তো বা কমে গেছে। এখন পাখি কম, বাট দর্শক বেশি। শব্দ দূষণের কারণে আগের তুলনায় পাখি এবার অনেকটাই কম দেখা যাচ্ছে। পাখি কমতে থাকার এ ধারায় উদ্বিগ্ন এই গবেষক। এবং এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু আমরা যে জাহাঙ্গীরনগর যে ঐতিহ্য, এখানে প্রতি বছর শীতের পাখি আসে, সেটা কিন্তু আমরা হারাতে বসবো। পাখিদের ধরে রাখতে বিশ্ববিদ্যালয়ের লেকগুলো ইজারা দেয়া বন্ধ করার পরামর্শ পাখি বিশারদ ইনাম আল হকের। এখানে যেটুকুন খালি জায়গা আছে এবং জলাশয়, বিশেষ করে জলাশয়গুলো কিছুতেই সেখানে চাষের জন্য ব্যবহার করা ঠিক নয়, গবেষণার জন্য ব্যবহার করা উচিত এবং যতটা সম্ভব প্রাকৃতিক অবস্থায় রাখা। তবে পাখির উপযোগী প্রাকৃতিক পরিবেশ ধরে রাখার উদ্যোগ নেয়ার কথা বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বেশিরভাগই লিজ মুক্ত, মানে খুব অল্প বোধহয় 2-1টা আছে, তাই না? এগুলো আমরা ধীরে ধীরে করে দিব। কিন্তু মানে এগুলো পাখি বসে না, কোনো দিনই বসে না। তারপরেও চিন্তা করে আমাদের বিশেষজ্ঞরা বললে করব। পাখিকে বিরক্ত না করে দর্শনার্থীদের দায়িত্বশীল আচরণ করার কথাও বলেন উপাচার্য। এই লেকগুলোতে যে প্রাকৃতিক পরিবেশ ছিল সেই পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ বাস্তবায়ন করা এবং শব্দ দূষণ সহ মানুষের আনাগোনা নিয়ন্ত্রণ করা গেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবার আগের মতো পাখির আনাগোনায় ভরে উঠবে এমন বিশ্বাস সংশ্লিষ্ট সকলের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাহিদুজ্জামান, চ্যানেল আই। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিভিন্ন স্টলে সেলস ও মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মেলার খণ্ডকালীন কাজের অভিজ্ঞতাকে শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি মনে করছেন। সৌমিক আহমেদের রিপোর্ট। বিশ্বজুড়েই সেলস ও মার্কেটিং খাতের চাকুরি তরুণদের কাছে বিশেষ আকর্ষণের। দেশ বিদেশে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর সফলতার কারণে দেশের তরুণদের কাছেও এই খাতে ক্যারিয়ার গড়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এসব কারণে প্রতি বছরই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বিভিন্ন স্টলে বিক্রয়কর্মী হিসেবে কাজ করা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। আমার পড়াশোনার পাশাপাশি এখানে একটা পার্ট টাইম জব আমার লাইফে অনেক কাজ দিবে। এক্সপিরিয়েন্সটা সবসময় আই থিঙ্ক ইন লং টার্ম মানুষের কাজে দেয়। এখানে ইন্টার্নশিপের কাজ করছে 1 মাসের জন্য, যেটা আমাদের ফিউচার ইনভেস্টমেন্টের জন্য কাজে লাগবে। কোম্পানিকে কিভাবে একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য সাহায্য করতে হবে সেই সম্পর্কে আমরা নিজেদের উপর একটা কনফিডেন্ট গড়ে তুলতে পারি। তো পরবর্তীতে হয়তো বা মানে পরিচিতি হইতেছি, হয়তো বা ই-কমার্স সাইড নিয়ে কাজ করলে বা নেটওয়ার্কিং সাইড নিয়ে কাজ করলে পরবর্তীতে আমার এগুলা অনেক দরকার পড়বে। এটা আমার মার্কেটিং এর জন্য আমার খুবই হেল্পফুল হবে। এখানে প্রতিদিন আমি শিখতে পারছি কিভাবে তাদের সাথে কথা বলতে হয়, কিভাবে সেল করতে হয়। তো এখানে কাজ করলে দেখা গেছে যে প্রোডাক্ট সম্পর্কে জানতে পারছি, অনেক নলেজ বাড়ছে, অনেক মানুষজনের সাথে মিশতে পারছি। মেলা শুরুর আগেই শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে মাঠ পর্যায়ে কাজের জন্য দক্ষতা তৈরিতে সহায়তা করছে প্রতিষ্ঠানগুলো। এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ড আছে, পাশাপাশি যে প্রফেশনাল যে লাইফ আছে, ওই লাইফে অনেক কিছু এখানে শেখা যাচ্ছে। মার্কেটিং জবটা আসলে মানে এক্সেপশনাল একটা জব। এটা সারা বিশ্বে এটা চলছে, যেটা মার্কেটিং ছাড়া বিকল্প কিছু নাই। মেলায় খণ্ডকালীন কাজে ভালো করা শিক্ষার্থীদের স্থায়ীভাবে নিয়োগ দিয়ে থাকে প্রতিষ্ঠানগুলো। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে প্রকাশনা প্রতিষ্ঠানগুলো। বছর জুড়ে প্রকাশনার জন্য কাজ করলেও বইমেলার আগে বিভিন্ন ছাপাখানায় অনেক বেশি ব্যস্ত কর্মীরা। সরোয়ার্দী উদ্যানে গতবারের তুলনায় সহজভাবে স্টল বিন্যাসের দাবি জানিয়েছেন প্রকাশকরা। আরও জানাচ্ছেন লায়লা নওশেন। ছাপাখানা কর্মীদের বিরতিহীন কাজই মনে করিয়ে দিচ্ছে দরজায় কড়া নাড়ছে অমর একুশে গ্রন্থমেলা।
কয়েক মাস আগে থেকেই বইমেলার প্রস্তুতি শুরু হলেও জানুয়ারিতে কাজের চাপ অনেক বেড়েছে। পাঠকদের হাতে নতুন বই তুলে দিতে লেখকরা যেমন সারা বছর লিখে যান, তেমনি সেই লেখাকে বই হিসেবে ছাপা আর বাধাইয়ে দিনরাত পরিশ্রম প্রেস কর্মীদের। প্রস্তুতি হিসাবে আমাদের এখন পুরোদমে কাজ চলতেছে এবং আমাদের যে কর্মী সমর্থক যারা ওয়ার্কার আছে এরা মেলাগুলোকে একটা আলাদা প্রস্তুতি থাকে। একটা পাবলিশার না, অনেকগুলো পাবলিশার, তাদের প্রত্যেকের বই এখন সবাই ব্যস্ত, কারটা আগে বের হবে। কিছু কাজ উঠতেছে এখন বর্তমানে, আর সামনে আরো বাড়বো কাজের মেলা, কাজটা আরো বাড়বো আরো। সারা বছর জুড়ে কাজ করে পাঠকদের হাতে নতুন বই তুলে দিতে প্রস্তুত প্রকাশনা প্রতিষ্ঠানগুলো। অমর একুশের গ্রন্থমেলাকে কেন্দ্র করে আমরা যখন কাজটা শুরু করি মেলার পরপরই, এখন আমাদের জানুয়ারি মাস, আমরা কিন্তু একেবারে শেষ মুহূর্তে আছি, প্রস্তুতির শেষ মুহূর্তে। আমরা এতদিন যে সমস্ত বই নিয়ে কাজ করেছি, সম্পাদনা করেছি, প্রুফ রিডিং করেছি, মানে কম্পোজ করেছি, আজকে এটা শেষ মুহূর্ত। এখন আমাদের প্রস্তুতি চলছে যে বই মেলার স্টল কীরকম হবে, বিন্যাসটা কীরকম হবে, কারা আমাদের স্টলে কাজ করবে তাদেরকে ডাকা হচ্ছে, তারা আসছে, কথা বলছি, এখান থেকে নির্ধারণ করা হবে যে কতজন তারা কাজ করবে। মেলায় পাঠকদের সুবিধার কথা চিন্তা করে স্টল বিন্যাসের দাবি জানিয়েছেন প্রকাশকরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার ভাঙনে ৫,৫০০ মানুষের ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে চলে গেছে। পানি সম্পদ উপমন্ত্রী জানিয়েছেন, ভাঙন রোধে প্রায় ১,১০০ কোটি টাকা প্রকল্পের কাজ শুরু হয়েছে। আব্দুল করিমের ক্যামেরায় শাকের আদনানের রিপোর্ট। প্রতি বছরই পদ্মার ভাঙনের শিকার হন শরীয়তপুরের মানুষ। গেল বছর ছোট বড় ঘরবাড়ি ধসে গৃহহীন হয়েছে কয়েক হাজার পরিবার। বড় বড় দালানও ভাঙনের হাত থেকে রেহাই পায়নি। পদ্মার স্রোতে শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা সহ বিভিন্ন স্থাপনা বিলীন হয়েছে। নদী ভাঙার কারণে ৬ মাস ধরে আমরা বিদ্যুৎ বিচ্ছিন্ন, প্রায় ১০০টি পরিবার। আমাদের স্কুল নেই, স্কুল ভেঙে গেছে, মাদ্রাসা মসজিদ ভেঙে গেছে, ঠিক আছে, আমরা এটা পুনর্নির্মাণ চাই। আমরা একটা ছোট রুমের মধ্যে 5টা ক্লাস নিচ্ছি, আপাতত একটা টিনের ঘর, যাতে 4টা-5টা রুম হয়, তাহলে আমার আপাতত চলতে পারি এবং আমাদের ক্লাসের জন্য খুব সুবিধা হয়। চিকিৎসা ব্যবস্থাপনা এটা নাই। পানি সম্পদ উপমন্ত্রী AKM ইনামুল হক শামীম ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে নানা প্রতিশ্রুতি দিয়েছেন। নড়িয়া থেকে জাজিরা পর্যন্ত প্রায় 9 কিলোমিটার এলাকায় ভাঙন রোধে নদীর তীর সংরক্ষণে কাজ শুরু হয়েছে। আগামী বর্ষায় যাতে নড়িয়ার 1 ইঞ্চি ভূমিও আর নদীগর্ভে বিলীন না হয়, সেটা আমাদের চেষ্টা করা। সেই চেষ্টার আমরা ত্রুটি করব না, সেই লক্ষ্যে আমরা পরিকল্পনা করছি। নদী ভাঙনের ক্ষতি থেকে মানুষকে বাঁচাতে ধারাবাহিকভাবে সারা দেশেই এ ধরনের কার্যক্রম শুরু হবে। নদী ভাঙন কবলিত এই শরীয়তপুরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভাঙন রোধের জন্য এখানে বস্তার পর বস্তা বালু ফেলা হচ্ছে, এ কারণে যাতে করে এখানকার যারা অধিবাসী আছেন তাদেরকে রক্ষা করা যায়। এখানকার যারা স্থানীয় অধিবাসী রয়েছেন তাদের দাবি, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যাতে দ্রুত নির্মাণ করা হয়, সেই দাবি তাদের। শরীয়তপুর থেকে শাকের আদনান, চ্যানেল আই। জানিয়ে দিচ্ছে খেলার খবর। জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল সংগঠক এবং নির্বাচিত এমপিদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদি, সহসভাপতি কাজী নাবিল আহমেদ এবং বাফুফের সাবেক সংগঠক শামসুল হক চৌধুরীর হাতে ফুল এবং স্মারক তুলে দেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। পরে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির 14তম সভা শেষে সালাম মুর্শেদি জানান, এবছরের মাঝামাঝিতে অনূর্ধ্ব 19 নারী ফুটবলারদের নিয়ে হবে বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট।